নমস্কার বন্ধুরা, গল্প ক্যাফের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। গত কয়েক মাস ধরে বিভিন্ন বাধা ও প্রতিবন্ধকতার কারণে আমরা নিয়মিত গল্প আনতে অসমর্থ। তার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আজ বহুদিন পর আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজ আপনারা শুনবেন লেখক অর্ণব মুখার্জির কলমে নিয়তি। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তা জানাবেন। শুনতে থাকুন এবং সঙ্গে রাখুন গল্প ক্যাফে। ধন্যবাদ। আমাদের জেঠু ক্ষীরোদ প্রসাদ মুখার্জি ছোট থেকেই তার কাছে বিভিন্ন গল্প শুনতাম। কখনো সেগুলো সত্যি, আবার কখনো জ্যাঠার কল্পনাপ্রসূত ছিল। তবে জ্যাঠার বলার ধরনে তা শুনতে ভালোই লাগতো। আর চলুন আপনাদেরকেও সেই জ্যাঠার কাছেই নিয়ে যাই। দিনটি ছিল শনিবার রাত। আমাদের খাওয়া দাওয়া সব শেষ। বাইরে প্রবল বৃষ্টি পড়ছে। পরের দিন রবিবার। ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার ব্যাপার নেই, তাই আমি, চন্দনদা আমার নিজের দাদা, অবুদা ক্ষীরু জ্যাঠার ছেলে, পিকলু মানে আমার কাকার ছেলে, গাবলু আর বাবলু আমাদের পাশের বাড়িতে থাকে, সবাই মিলে বসে পড়লাম জ্যাঠার কাছে গল্প শুনতে। নিয়তি কি তোরা জানিস? নিকুতি, সে তো মিষ্টি, দারুণ খেতে, আমার তো দারুণ লাগে। গাবলুর এই কথায় সবাই হো হো করে হেসে উঠল। অবুদা ধমক দিয়ে বলে উঠল, এই তোরা চুপ করবি। তারপর অবুদাই বলল, নিয়তি মানে বলা যায় যার কপালে বা ভাগ্যে যা আছে তার সাথে তাই হবে। ইংরাজিতে যাকে বলে ডেস্টিনি। জ্যাঠা বলল, একদম ঠিক বলেছিস অপু। তবে আজ তোদেরকে একটা নিয়তির ঘটনাই শোনাই। তখন আমরা কলেজে পড়ি, প্রথম পর্বের পরীক্ষা সবে শেষ হয়েছে। একদিন ঠিক করলাম রমেনের মেসের ঘরে আমরা সবাই ফিস্ট করব। তো সেই মতো সব ঠিক হলো। আমি, রমেন, কৃষাণু, অখিল, সৈরত, তাপস আর তমাল ছিলাম। আমাদের খাওয়া দাওয়া মিটতে মিটতে অনেক রাত হয়ে গেল। সবাই ওখানে থাকবো ঠিক করেছিলাম, এই ভেবে সকলেই আড্ডা মারছি। রাত প্রায় 12টা, 12:30 বাজে। হঠাৎ অখিল বলল, অনেক রাত হলো রে, আজ আসি। কৃষাণু বলল, আরে আজ তো এখানেই থাকা ঠিক হলো। আর দেখছিস তো বাইরের অবস্থাটা, এক্ষুনি বৃষ্টি এলো বলে। আরে না রে, থাকতে পারবো না, যেতেই হবে। আর তাছাড়া তো বাইকে করে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, অসুবিধা হবে না। রবিন বলল, কেন পাগলামি করছিস, থেকেই জানা। আমি বললাম, সবাই বলছে যখন। না রে, বেরোলাম। বলেই অখিল বেরিয়ে গেল। তারপর 2 দিন কেটে গেল, অখিলের কোনো খোঁজ পাওয়া গেল না। 2 দিন পর পুলিশ ওর বাইকের খোঁজ পেল একটি বাড়ির সামনে। বাড়িটি লোকালয় থেকে একটু ভেতরের দিকে। পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকে অখিলকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তারপরের দিন আমরা কয়েকজন অখিলের সাথে দেখা করতে গেলাম। কিরে, কেমন আছিস? খুব একটা ভালো নয়।
মাথা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে, চোখে ঝাপসা দেখছি। আমি মনে হয় আর বাঁচবো না রে চিরু। কি যাতা বকছিস? কিচ্ছু হবে না তোর। অখিল কোনো কথায় কান না দিয়েই বলে চলল, আমার কিছু হয়ে যাওয়ার আগে তোদের কিছু জানাতে চাই। বল, তোর কি বলার আছে বল। সেদিন রাতে আমি বেরিয়ে বেশ কিছুটা যাওয়ার পরে প্রচন্ড বৃষ্টি নামে। তখন আমি কাছাকাছি একটা বাড়ি দেখতে পেলাম, আর প্রায় কাক ভেজা অবস্থায় বাইকটা দাঁড় করিয়ে দরজায় গিয়ে ধাক্কা মারলাম। বেশ কিছুক্ষণ পরে এক ভদ্রলোক দরজা খুলল। ভদ্রলোকের পরনে ছিল ধুতি আর পাঞ্জাবি, মাথায় ব্যাক ব্রাশ করা চুল, চোখে চশমা, আর মুখে একটা মৃদু হাসি। বললাম, খুব জোরে বৃষ্টি পড়ছে, যদি একটু ভেতরে আসতে দেন। একটু ভেবে নিয়ে বললেন, এসো। ভেতরে গিয়ে বসলাম একটা 5 সিটের সোফা সেটে এক ধারের সিটে। ভদ্রলোক ঠিক আমার বিপরীতে বসে গভীর মনোযোগে একটা বই পড়ছিলেন। আমার তো খুব কাঁপুনি দিচ্ছে, পুরো ভিজে গেছিল। ঘরের চারদিকটায় একবার চোখ বুলিয়ে দেখলাম। ঘরটি একটু বড়ই। এক পাশে আমরা বসে আছি, একটা লেখালেখি করার ডেস্ক আর চেয়ার রয়েছে ঘরের আর এক পাশে। ওটা দেখেই বললাম, আপনি লেখক বুঝি? ওই একটু আধটু লিখি আর কি। ঘরের আবহাওয়াটা বড্ড অস্বস্তিকর লাগছিল, সবকিছু বড্ড বেশি চুপচাপ। জিজ্ঞেস করলাম, আপনার নামটা জানা হয়নি। হ্যাঁ, আমি রামকৃষ্ণ দাস। তোমারটা? আমি অখিল। আচ্ছা, আপনি কি সেই বিখ্যাত ভূতের গল্প লেখক রামকৃষ্ণ দাস? বিখ্যাত কিনা জানি না, তবে আমি সে। আরে, আমি তো আপনার অনেক গল্প পড়েছি। আপনার সেই তত্ত্বতান্ত্রিকের সিরিজটা আমার সব থেকে প্রিয়। ধন্যবাদ। আচ্ছা, সম্ভবত শেষ 5 বছর ধরে আপনার কোনো লেখা বের হয়নি, তার কারণটা জানতে পারি কি? সত্যি জানতে চাও? হ্যাঁ, নিশ্চয়ই। 5 বছর আগের এরকমই এক রাতে আমি আমার লেখার ডেস্কে বসে নতুন একটা লেখা লিখছি। হঠাৎ দরজা ঠক ঠক শুনে উঠে গিয়ে দরজা খুলে দেখলাম একজন কোট প্যান্ট পরা লোক দাঁড়িয়ে। লোকটি জিজ্ঞাসা করলো, রামকৃষ্ণ দাস? হ্যাঁ বলুন। ভেতরে আসতে পারি? কিছু কথা ছিল। একটুক্ষণ ভেবে বললাম, আসুন। লোকটি এই সিটেই বসলো যেখানে আজ আমি বসে আছি, আর আমি তোমার জায়গায়। আমি প্রথম বললাম, আপনার নাম? নাম আমি বলতে চাই না, তবে আমার পেশা বলতে পারি। আমি একজন রিপ্রেজেন্টেটিভ, তাই আপনি আমাকে আর বলে ডাকতে পারেন। বললাম, কিসের? সেটাও বলতে পারলাম না। লোকটার ওপর খুব রাগ হচ্ছিল, তাও সম্বোধন করে বললাম, তবে আসার উদ্দেশ্যটা কি জানতে পারি? আপনি তো গল্প লেখেন, আর সম্ভবত ভূতের গল্প, তাই তো? হ্যাঁ। আপনার এসব জঘন্য লেখার কি দরকার মশাই? আমি একটু কড়াভাবেই বললাম, তার মানে কি যাতা বকছেন? চুপ করেন। কি সব লিখেছেন? এক একটা গল্প না কি? কোথাও ভূতকে দিয়ে রিক্সা টানিয়েছেন, আবার কোথাও নোংরা নর্দমায় নামিয়েছেন। নিজে সব ভালো ভালো খাবার খেয়ে ভূতকে পচা ডিম, জ্যান্ত ইঁদুর, কাক এইসব খাইয়েছেন। একটি গল্পতে তো আবার একটা বাচ্চা ছেলে পড়াশোনা করছে, এ স্কোয়ার, অমনি পাশ থেকে একটা ভূত বলছে নাকি বাকি সব পরিষ্কার।
এগুলো কি? ভূত বলেছে কি একেবারে গন্ড মূর্খ নাকি? তা তো নিছক হাস্যরস সৃষ্টির জন্যে। আর এবার উঠে দাঁড়িয়ে বলতে শুরু করলো, হ্যাঁ, অত অবধি তাও ঠিক ছিল, কিন্তু যখন থেকে আপনি তপ্ততান্ত্রিককে দিয়ে ভূতেদের নানা রকমভাবে কষ্ট দিতে শুরু করলেন, তখন আর সহ্য করা গেল না। আপনি জানেন আপনার এইসব আজে বাজে লেখার জন্য তাদের কত অভিযোগ আছে আপনার বিরুদ্ধে, আর সেই জন্যই আমার এখানে আসা আপনার কাছে। আমি তো ওর কথা শুনে পুরো অবাক। বললাম, তবে আমায় কি করতে হবে? আপনাকে এক্ষুনি এই ধরনের লেখা বন্ধ করতে হবে। আর যদি না করি? তার ফল আপনাকে ভুগতে হবে। আগে বলুন, আপনি লেখা বন্ধ করবেন কি না? যে লেখা লিখে আমি খ্যাতির শীর্ষে উঠেছি, তা আমি কখনোই বন্ধ করব না। ও, এটাই আপনার শেষ কথা? হ্যাঁ। ঠিক আছে, তবে তাই হোক। লোকটি কথা বলতে বলতেই দেখলাম তার শরীর আড়াআড়ি ভাবে কোমরের কাছ থেকে দুভাগে বিভক্ত হয়ে গেছে। তার মুখমণ্ডলটা রক্ত শূন্য হয়ে গিয়ে মুখের ভেতর থেকে একসাথে 4-5টা সাপের মতো কিছু বেরিয়ে লক লক করতে লাগলো। উফ! আর চোখ দুটো দিয়ে ক্রমাগত রক্ত ঝরছে। ওইভাবেই সে আমার দিকে এগোতে লাগলো, আর একসাথে 2-3 রকম স্বরে বলল, আমি কাদের রিপ্রেজেন্টেটিভ এবার বুঝতে পারছেন তো? আগে আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলাম, কিন্তু ট্রেনে কাটা পড়ার পর আমি এখন ওদেরই রিপ্রেজেন্টেটিভ। আমি ওদেরই একজন। তাই ওরাই আমাকে পাঠিয়েছে আপনাকে গল্প লেখা বন্ধ করাতে। আমার দিকে ঝড়ের বেগে। উফ, কি ভয়ানক! রামকৃষ্ণবাবু পুরো চুপ হয়ে মাথা নিচু করে ফেললেন। কি হলো? কি হলো আপনার? শরীর খারাপ লাগছে? জল খাবেন? তারপর কি হলো? বেশ কিছুক্ষণ পর রামকৃষ্ণবাবু বললেন, তারপর থেকে আমার গল্প লেখা পুরোপুরি বন্ধ হয়ে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? আর তখনই চমকে উঠে দেখলাম রামকৃষ্ণবাবুর শরীর থেকে একটু একটু করে মাংস খসে পড়ছে। উনি আমার দিকে এগিয়ে আসছেন আর বলছেন, অনেক বছর ধরে আমার আত্মা এখানেই আটকে ছিল, আজ বেরোনোর সুযোগ পেয়েছি। এর সাথে সাথে পুরো ঘর জুড়ে এক প্রকাণ্ড অট্টহাসি লহর উঠল। আমার সামনে ভয়ঙ্কর বিভীষিকাতে খেপে না। তারপর আমার আর কিছু মনে নেই। কৃষাণু বলল, থাক থাক, আর শুনতে চাই না আমরা। আমি বললাম, তুই বরং বিশ্রাম কর, আমরা আবার কাল আসবো, কেমন? অখিল কিছু কথা না বলে শুধু ঘাড় নাড়ল। আমরা হাসপাতাল থেকে বেরোনোর আগে ডাক্তারের সঙ্গে কথা বললাম। ডাক্তার বললেন, কাল যখন পুলিশ নিয়ে এসেছিল তখন তো পুরো বেহোশ ছিল, শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল, মুখের এক পাশ দিয়ে গ্যাজলা গড়িয়ে পড়ার দাগ। আজ সকাল থেকে জ্বরটা একটু কমলেও বারবার বলছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, আর বলছে আমি আর বাঁচতে পারবো না। সেটা বলছে কারণ ও ভীষণ ভয় পেয়েছে তাই। রমেন বলল, আপনি যা হোক করে আমার বন্ধুকে বাঁচান ডাক্তারবাবু। আমি পুরো চেষ্টা করব। বলে ডাক্তারবাবু চলে গেলেন। আমরাও যে যার ঘরে ফিরে এলাম। পুরো রাত আমরা কেউই ঘুমোতে পারিনি, খালি অখিলের কথাগুলো মনে পড়ছিল।
সকাল হতেই নবীনের ফোন এলো, বলল, আমি হাসপাতালে আছি, তাড়াতাড়ি চলে আয়। আমি তো দুশ্চিন্তায় আর স্থির থাকতে না পেরে দৌড়ে কৃষাণুকে নিয়ে হাসপাতালে পৌঁছলাম। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অখিল আমাদের ছেড়ে চলে গেছে। ডাক্তারবাবু বললেন, আজ ভোর রাত থেকে জ্বর প্রচণ্ড বেড়ে গেছিল, আর মাথা আঁকড়ে ধরে ক্রমাগত ভুল বকছিল। বলছিল, নবীন, ওরা আমায় ডাকছে, আমার হাতে সময় নেই, আমি যাই রে। বলেই ওর মাথাটা টলে পড়ল। দেখলাম ওর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। তখনই আপনাদের খবর পাঠাই। ওকে কে ডাকছে এই ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আমরা কেউই আর কিছু খুলে বললাম না, শুধু মনে মনে ভাবলাম এটাই হয়তো ওর নিয়তির ডাক ছিল। এই বলেই ক্ষীরু জ্যাঠা গল্প শেষ করলেন। আমাদেরও মনটা ভারী হয়ে উঠল। শুনছিলেন লেখক অর্ণব মুখার্জির লেখা ক্ষীরু জ্যাঠা সিরিজের প্রথম গল্প নিয়তি। আমরা আবার হাজির হব পরবর্তী গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন আর সঙ্গে রাখুন গল্প ক্যাফে। শুভরাত্রি।